আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আমার গত রিডিং ভিডিওতে আপনাদের যে রেসপন্স পেয়েছি সেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার দ্বিতীয় রিডিং ভিডিওটি শুট করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা যে কোনো ধরনের বড় বা কমপ্লেক্স সেন্টেন্সকে খুব সহজেই পড়তে পারি অর্থ বুঝে। ইংলিশে ইমপ্রুভমেন্ট করার জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তার প্রথমটি হচ্ছে আপনার লিসেনিং স্কিল। আপনি যত লিসেনিং স্কিল বাড়াতে পারবেন আপনার ইংলিশ ইমপ্রুভমেন্টও তত হবে। সেকেন্ডলি হচ্ছে আপনার রিডিং স্কিল। আপনার রিডিং স্কিল যত ভালো হবে ইংলিশের দক্ষতাও আপনার ততটাই বৃদ্ধি পাবে। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম একটি রিডিং প্যাসেজ বা একটা রিডিং সেন্টেন্স বোঝার জন্য আপনার কয়েকটা খুব বেসিক ব্যাপার আপনার জানা দরকার। এর মধ্যে অন্যতম হচ্ছে 5টি ব্যাপার। এগুলো হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি? Identifying the core information, main idea or purpose of a passage. একটা প্যাসেজ বা একটা সেন্টেন্সের মেইন পারপাস বা উদ্দেশ্য কি, একটা সেন্টেন্সের মাধ্যমে যে রাইটার উনি কি মেসেজটা দিতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, সেটা বোঝাই আমাদের জন্য সবচেয়ে জরুরি। তো এই জিনিসগুলো কোর ইনফরমেশন বোঝার জন্য আমাদের এই 5টি জিনিস জানা লাগবে। সেন্টেন্সটা যখন পড়বো তখন আমাদের খুঁজতে হবে সাবজেক্ট এবং ভার্ব। কারণ আমি বলেছিলাম যদি ভিডিওটা না দেখে থাকেন আমার প্রিভিয়াস ভিডিওটি দেখতে পারেন বা প্রথম রিডিং ভিডিওটি দেখতে পারেন। আমি বলেছিলাম কেন সাবজেক্ট এবং ভার্ব ইম্পর্টেন্ট। কারণ সাবজেক্ট ভার্বের মধ্যেই রাইটার তার মেইন মেসেজটা দিয়ে দেয়, তার সাথে কিছু অ্যাডিশনাল তথ্য যোগ করে, বাট ওগুলো বোঝা আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না আমরা যদি মেইন বা কোর ইনফরমেশন বুঝতে যাই একটা সেন্টেন্সের। দ্বিতীয় কাজটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড ফ্রেজেস। তো ফ্রেজেস কি বা ফ্রেজেস দ্বারা কি বোঝানো হয়? ফ্রেজেস হচ্ছে একটা সেন্টেন্সের বা একটা বাক্যের সংক্ষিপ্ত অংশ। তার মানে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য নিয়ে একটি কমপ্লিট বাক্য গঠিত হয়। তারপরের ব্যাপারটা হচ্ছে রিডিং বোঝার জন্য আমাদের রিড ফ্রেজ বাই ফ্রেজ, আমাদের ফ্রেজ বাই ফ্রেজ পড়তে হবে। আমরা ইতিমধ্যে বুঝেছি ফ্রেজ মানে কি। তো ফ্রেজ বাই ফ্রেজ পড়ার জন্য আমাদের বেসিক্যালি প্রিপোজিশন টু প্রিপোজিশন পড়া লাগবে। এখন প্রশ্ন আসতে পারে প্রিপোজিশন কি? তো এইগুলো নর্মালি প্রিপোজিশন টু, অন, ফর, ফ্রম, উইথ, উইথিন, বাই, এক্সেট্রা। তারপর 4 নম্বর জিনিসটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বা কনজাংশন বা লিঙ্কার্স। তো লিঙ্কারগুলোর গুরুত্ব কি? লিঙ্কার হচ্ছে দুইটা ডিফারেন্ট শব্দ বা দুইটা ডিফারেন্ট সেন্টেন্স বা বাক্যকে কানেক্ট করে, লিঙ্ক করে। সেটা পজিটিভলি হতে পারে বা নেগেটিভলি হতে পারে। আমরা রিডিং পরে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। সো লিঙ্কিং এর মধ্যে আছে বাট, হাউএভার, অ্যান্ড, মোরওভার আর অনেক অনেক লিঙ্কার্স আছে। তারপর সর্বশেষ হচ্ছে প্রনাউন। আমরা জানি নাউনের পরিবর্তেই প্রনাউন বসে, যেমন হি, শি, ইট, ইটস, দে, দিস, দ্যাট, উইচ, হু। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মেন প্যাসেজে চলে যাই। তো আজকের প্যাসেজের হেডিংটা হচ্ছে স্টেপ ওয়েলস। এটা হচ্ছে স্টেপ ওয়েলস, তার মানে প্যাসেজের মধ্যে স্টেপ ওয়েলস নিয়ে কথা বলবে। তো আমরা হয়তো বা অনেকেই জানি না স্টেপ ওয়েলস জিনিসটা কি। একটা প্যাসেজ পড়ার আগে কি ব্যাপারে কথা হচ্ছে এই ব্যাপারটা জেনে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি জানি আমরা কি নিয়ে পড়ছি তাহলে অর্থের মিনিংটা বুঝতে অনেক ইজি হয়। তো আমরা একটু দেখে নিই স্টেপ ওয়েলস জিনিসটা কি। তো ইউজুয়ালি হচ্ছে এগুলো স্টেপ ওয়েলস। এটা একটা স্টেপ ওয়েলস এর এক্সাম্পল। স্টেপ ওয়েলস বলতে বোঝায় একটা গর্ত বিশেষ যেগুলো অনেক আগে 300-400 বছর আগে মানুষ করে রাখতো অনেক কারুকার্য দিয়ে। তো স্টেপ ওয়েলস গুলো বেসিক্যালি দুইটা পারপাস ছিল। একটা হলো যেসব জায়গায় মরুভূমি বা পানির স্বল্পতা সেই সব জায়গাগুলোতে এই স্টেপ ওয়েলস গুলো করে রাখতো যাতে করে তারা পানি স্টোর করে রাখতে পারে বা সঞ্চয় করে রাখতে পারে। সেকেন্ডলি হচ্ছে এগুলো খুব সুন্দরও দেখতে লাগতো, এগুলো পর্যটকদেরও খুব আকৃষ্ট করতো। তো মেইনলি হচ্ছে যেই সব এলাকায় বেশি গরম থাকতো বা যেই সব এলাকায় পানির সংকট থাকতো সেই সব এলাকায় এই গর্তগুলো করে রাখতো যাতে তারা এই পানিটা সঞ্চয় করতে পারে আর সেই পানি তারা সবসময় ব্যবহার করতে পারে তাদের দৈনন্দিন কাজে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের আজকে প্যাসেজের মূল আলোচনা। তো এই নীল কালারে কিছু সাব হেডিং দিয়েছে, এই হেডিংটাকেই ইন্ডিকেট করছে কি বোঝাতে চাচ্ছে আসলে স্টেপ ওয়েলস এর কিছু এডিশনাল কথা। তো প্রথমে বলছে আ মিলেনিয়াম অ্যাগো। আমাদের বুঝতে হবে মিলেনিয়াম শব্দের অর্থ কি। সো মিলেনিয়াম শব্দটা নর্মালি বোঝায় 1000 বছরের একটা সময়।
তো যেহেতু এখানে অ্যাগো দেয়া আছে তার মানে আগে, তার মানে বোঝাচ্ছে 1000 বছর আগে। স্টেপওয়েলস এখানে স্টেপওয়েলস এর কথা বলছে, ওয়ার ফান্ডামেন্টাল। তো আমি বলেছিলাম সবসময় আমাদের সাবজেক্ট এবং ভার্বটা খুঁজতে হবে, প্লাস প্রিপোজিশন টু প্রিপোজিশন পড়তে হবে, ফ্রেজ বাই ফ্রেজ। তো আমরা ফ্রেজ বাই ফ্রেজ পড়তে হলে প্রিপোজিশন টু প্রিপোজিশন পড়তে হবে। তার মানে স্টেপওয়েল ছিল খুবই মৌলিক একটা ব্যাপার বা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। টু বলতে সবসময় কারণ বোঝায়, বা কিছু ক্ষেত্রে টু বলতে কোনো একটা দিককে বোঝায় বা কোনো কিছুকে ডিসক্রাইব করতে বোঝায়। তো এখানে বলছে স্টেপওয়েলস ওয়ার ফান্ডামেন্টাল। স্টেপওয়েল ছিল, ওয়ার যেহেতু এখানে পাস্ট ফর্ম, ছিল মৌলিক ব্যাপার বা খুব গুরুত্বপূর্ণ টু লাইফ, জীবনে। ইন দ্য ড্রাইয়েস্ট পার্ট, আমরা জানি ড্রাই মানে শুকনা বা শুষ্ক। ইন দ্য ড্রাইয়েস্ট পার্টস বলতে অনেকগুলো অংশ বোঝাচ্ছে, যদি পার্ট থাকতো তাহলে এক অংশ। তো কোন পার্ট? ড্রাইয়েস্ট পার্ট, তারপর অফ, আবার প্রিপোজিশন। তো আমরা সবসময় পড়বো স্টেপওয়েলস থেকে ফান্ডামেন্টাল, তারপর টু থেকে শুরু করে ড্রাইয়েস্ট পার্টস, আবার এই অফ, ইন্ডিয়া। আমরা যদি এভাবে ভাগ ভাগ করে পড়ি দেখুন কতটা ইজি হবে। স্টেপওয়েলস ওয়ার ফান্ডামেন্টাল, স্টেপওয়েল ছিল মৌলিক ব্যাপার টু লাইফ ইন দ্য ড্রাইয়েস্ট পার্ট। তো আমরা যদি এভাবে প্রিপোজিশন টু প্রিপোজিশন পড়ি দেখুন ব্যাপারটা কত সহজ হয়। স্টেপওয়েলস ওয়ার ফান্ডামেন্টাল, স্টেপওয়েল ছিল মৌলিক একটা ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার টু লাইফ, কোথায়? জীবনে। আবার প্রিপোজিশন শুরু, ইন দ্য ড্রাইয়েস্ট পার্টস, শুকনা অঞ্চলগুলোতে। তারপর বলছে কোন জায়গায়? অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার। তার মানে আমরা যদি সবগুলো একসাথে মিলাই, আমরা যদি একটু সুন্দর বাংলায় বলতে চাই তাহলে বলতে পারি স্টেপওয়েল ছিল জীবনের জন্য খুব মৌলিক একটা ব্যাপার কোন জায়গায়? ইন্ডিয়ার শুকনা অঞ্চলগুলোতে, যে জায়গায় খুবই শুষ্ক এলাকা বা ড্রাই, সেই এলাকাগুলোতে স্টেপওয়েলস খুব মৌলিক একটা ব্যাপার ছিল। তারপর এখানে লিখছে রিচার্ড কক্স, অবশ্যই এটা একটা মানুষের নাম। তো এখানে লিখছে রিচার্ড কক্স ট্রাভেলড, এটা হচ্ছে ভার্ব, রিচার্ড কক্স হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। রিচার্ড কক্স ট্রাভেল, ভ্রমণ করেছিল, যেহেতু এটা পাস্ট ফর্ম, ইডি দেয়া, তার মানে ভ্রমণ করেছিল। তারপর আমরা পড়বো প্রিপোজিশন থেকে টু নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। আমি একটু আগে বলেছিলাম টু বলতে কোনো দিক বোঝায় বা কারণ বোঝায় বা কোনো কিছু একটা ডিসক্রাইব করে। তো রিচার্ড কক ভ্রমণ করেছিল নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া। নর্থ মানে উত্তর, ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিমাঞ্চল, তার মানে উত্তর পশ্চিমাঞ্চল ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়ার উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে জোনটাই সেটাই ভ্রমণ করেছিল। তারপর আবার টু বলতে কি বোঝাচ্ছে একটু আমরা পড়ি, টু ডকুমেন্ট দিস, তার মানে এখানে কারণ বোঝাচ্ছি, কি কারণে উনি গিয়েছিল ইন্ডিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে, উনি কেন ভ্রমণ করেছিল? ডকুমেন্ট করতে, ডকুমেন্ট বলতে নথি করা বা কোনো কিছু রেকর্ড করা বা লিখা, এখানে লিখা বোঝাচ্ছে, ওইগুলো নথিবদ্ধ বা উনি এটার উপরে লিখতে গিয়েছিল। দিস স্পেকটিকুলার মনুমেন্টস, এখানে দিস বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি দিস হচ্ছে একটা প্রোনাউন, আমি বলেছিলাম আমাদের প্রোনাউন দরকার। তার মানে এই দিস বলতে কাদের বোঝাচ্ছে? আমরা যদি কোনো একটা সেন্টেন্সে প্রোনাউন পাই তার মানে এর আগে একটা নাউন দেয়া আছে এই দিসকে রিপ্রেজেন্ট করার জন্য। তার মানে দিস বলতে কাকে বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে? অবশ্যই স্টেপওয়েলসকে বোঝাচ্ছে, কারণ স্টেপওয়েলসই তো একটা দর্শনীয় মনুমেন্টস। আর এখানে প্লুরাল ফর্ম, এখানে দিস প্লুরাল একটা ফর্ম বোঝাচ্ছে, সো প্লুরাল ফর্ম বলতে এখানে স্টেপওয়েলসই আছে, ড্রাইয়েস্ট পার্টস কখনো হবে না। তাহলে হয়তো ডকুমেন্ট দিস স্পেকটিকুলার মনিউমেন্টস, মানে এই স্টেপওয়েলস গুলোর কথাই এখানে ইন্ডিকেট করছে, দিস স্পেকটিকুলার মনিউমেন্টস ফ্রম আ বাইগন এরা। বাইগন এরা বলতে বোঝায় অনেক আগের একটা জায়গা থেকে, বা 100 বছরের আগের সময়কালকে বাইগন এরা বলে বা অতীতের সময়কালকে বলে। তার মানে পুরো সাব হেডিংসটা পড়ে আমরা যা বুঝলাম, প্রথম সেন্টেন্সটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে আমি বলেছিলাম মিলেনিয়াম মানে 1000 বছর, তো এগো যেহেতু আছে 1000 বছর আগে স্টেপওয়েলস ফান্ডামেন্টাল ছিল জীবনের জন্য,
বা খুব মৌলিক একটা ব্যাপার ছিল। কোন জায়গার? ড্রাইয়েস্ট পার্টস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে শুকনো অঞ্চল সেই অঞ্চলগুলোর জন্য স্টেপলস ফান্ডামেন্টাল একটা ব্যাপার ছিল। তারপর একটা ভদ্রলোক যার নাম রিচার্ড কক্স, তিনি ট্রাভেল করেছিল কোথায়? ইন্ডিয়ার উত্তর এবং পশ্চিম অঞ্চলগুলোতে ডকুমেন্ট করার জন্য বা নথি করার জন্য বা রেকর্ড করার জন্য এই স্পেকটাকুলার মনুমেন্টসগুলো, স্টেপওয়েলসগুলো ফ্রম বাইগন এরা, অতীতকালের। তো আমরা বুঝতে পারলাম দুইটা ব্যাপার। তারপর আমরা চলে যাব মেইন প্যারাগ্রাফে। এখানে বলছে ডিউরিং দ্য 6th and 17th সেঞ্চুরি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, প্রত্যেকটা প্যারাগ্রাফেই যারা রাইটার ওনারা প্রথমে বলে দেয় এই সেকশনে বা এই প্যারাগ্রাফে কি বলতে যাচ্ছেন। ওনারা একটা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ ইউজ করে বলে দেন। যেমন এখানে বলে দিয়েছিল মিলেনিয়াম অ্যাগো, তার মানে উনি 1000 বছর আগের একটা কথা বলতে যাচ্ছে। আর এখানে বলছে ডিউরিং দ্য 6th and 7th centuries, 6ষ্ঠ এবং 7ম শতাব্দীতে, সেঞ্চুরি শতাব্দী। দ্য ইনহ্যাবিটেন্টস, এখানে আমাদের প্রিপোজিশন আছে, তার মানে আমরা এই পর্যন্ত পড়বো। দ্য ইনহ্যাবিটেন্টস, ইনহ্যাবিটেন্টস শব্দের অর্থটা আপনাদের মাথায় রাখা উচিত। ইনহ্যাবিটেন্টস শব্দের অর্থ বাসিন্দা বা জনগণ, কোনো একটা অঞ্চলের জনগণকে ইনহ্যাবিটেন্টস বলা হয়। তার মানে দ্য ইনহ্যাবিটেন্টস, যেহেতু অফ দেওয়া আছে তার মানে বলবে কোন জায়গার। অফ দ্য মডার্ন ডে মানে বোঝাচ্ছে বর্তমান সময়ের বা আধুনিক দিনের জনগণ বা বাসিন্দারা। স্টেটস অফ গুজরাট, তার মানে এই মডার্ন ডের মানুষগুলো কোন জায়গার? স্টেটস অফ গুজরাট, স্টেট মানে আমরা জানি রাজ্য, কোন রাজ্য? গুজরাট। অ্যান্ড মানে আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে এডিশনাল একটা ইনফরমেশন দেবে এটার সাথে রিলেটেড, নতুন একটা একই জাতীয় তথ্য অ্যাড করবে। স্টেটস অফ গুজরাট অ্যান্ড রাজস্থান, তার মানে গুজরাট এবং রাজস্থানের রাজ্যে মানুষরা, ইনহ্যাবিটেন্টস, গুজরাট এবং রাজস্থানের রাজ্যের মানুষরা। ইন নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া, মানে এই গুজরাট আর রাজস্থান বলে দিচ্ছে কোন জায়গার, ইন্ডিয়ার কোন পাশে? নর্থ ওয়েস্টার্ন, এই যে এখানে আমরা পড়েছিলাম নর্থ ওয়েস্টার্ন, তার মানে গুজরাট এবং রাজস্থান এই নর্থ ওয়েস্টার্নেরই দুইটা রাজ্য। কোন জায়গার? ইন্ডিয়ার। ডেভেলপড, এই যে আমাদের মেইন ভার্ব আমরা পেয়ে গেছি, দ্য ইনহ্যাবিটেন্টস ডেভেলপড, এই কথাটাই হচ্ছে মেইন এই সেন্টেন্সের। এটা হচ্ছে সাবজেক্ট, দ্য ইনহ্যাবিটেন্টস, ডেভেলপড হচ্ছে ভার্ব। আর এখান থেকে এই পর্যন্ত যে কথাগুলো আছে সব হচ্ছে এডিশনাল কথা, অতিরিক্ত কথা। এই সেন্টেন্সটাকে আরো বেশি তথ্যবহুল করার জন্য এই শব্দগুলো ইউজ করা হয়। তো আমাদের আগে বোঝা লাগবে, আমাদের খুঁজে বের করতে হবে সাবজেক্ট এবং ভার্ব। আমরা যদি সাবজেক্ট এবং ভার্ব বুঝতে পারি বা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের যত বড়ই সেন্টেন্স হোক আমাদের এটা নিয়ে কোনো প্রবলেমই হবে না একটা সেন্টেন্সের প্রপার মিনিং বোঝার জন্য। তার মানে আমরা যদি এটা এভাবে পড়ি, দ্য হ্যাবিটেন্টস ডেভেলপড আ মেথড, তার মানে জনগণগুলো একটা মেথড বা মাধ্যম আবিষ্কার করেছিল, ডেভেলপড বা উত্থাপন করেছিল। তারপর আবার প্রিপোজিশন অফ গেইনিং অ্যাক্সেস টু, টু বলতে কারণ বোঝায়, আমি বলেছিলাম কারণ বা কোনো দিক বা কোনো একটা ফলাফল বোঝায়। টু ক্লিন পরিষ্কার করা, ফ্রেশ একই মিনিং, গ্রাউন্ড ওয়াটার, তার মানে কি বোঝাচ্ছে? এই মানুষগুলো ডেভেলপ করেছিল একটা মাধ্যম বা প্রযুক্তি বা যেটাই হোক, অফ গেইনিং অর্জন করার, গেইনিং মানে অর্জন করা। আর সবসময় খেয়াল রাখবেন কোনো প্রিপোজিশনের পরে ইউজুয়ালি টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ভার্ব থাকে, যেমন গেইন, যে কোনো ভার্বের ভার্ব যদি থাকে সেটা কন্টিনিউয়াস ফর্ম হয়ে যায়। যেমন গেইন ছিল, এটা গেইনকে গেইনিং করে দিয়েছে। এখানে যদি ইট থাকতো তাহলে ইটিং হয়ে যেত, এখানে যদি প্লে থাকতো তাহলে প্লেইং হয়ে যেত। এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। তার মানে একটা প্রযুক্তি আবিষ্কার করেছিল অর্জন করার, কি অর্জন করার? পরিষ্কার করতে গ্রাউন্ড ওয়াটার, মানে গ্রাউন্ড ওয়াটার বলতে বোঝাচ্ছে আমাদের মাটির নিচে যে পানি থাকে সেটাকে আমরা গ্রাউন্ড ওয়াটার বলে থাকি। তো এই গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করতে বা পাওয়ার জন্য তার একটা মেথড ডেভেলপ করেছিল, আবিষ্কার করেছিল ডিউরিং। ডিউরিং হচ্ছে একটা লিঙ্কার বা একটা কনজাংশন, যেটা আমি এখানে বলেছিলাম।
লিঙ্কিং ওয়ার্ডস। সো ডিউরিংটা কখন বসে আমরা একটু দেখি। এই দেখুন, ডিউরিং ইউজুয়ালি টাইমকে রিপ্রেজেন্ট করতে বসায়। যদি টাইম হয়, টাইম রিলেটেড কথাকে ইন্ডিকেট করার জন্য বিফোর হয়, আফটার হয়, ডিউরিং হয়, ওয়াইল হয়, মিন ওয়াইল হয়। আবার যদি আমরা দেখি কোনো একটা কারণ বোঝাতে বিকজ হয়, সেন্স, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, অ্যাজ আ রেজাল্ট। এভাবে বিপরীত কোনো কথা বলতে বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, নেভারদ্যালেস, নানদ্যালেস, অলদো, এই শব্দগুলো হয়। আমাদের এই এডিশনাল বা লিঙ্কারগুলো জানা উচিত। যেমন এডিশনাল কোনো কথা যদি আমরা বলতে চাই, একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ কোনো কথা যদি যুক্ত করতে চাই, তাহলে আমরা এন দিয়ে যুক্ত করতে পারি, অলসো দিয়ে যুক্ত করতে পারি, ইন এডিশন, এডিশনালি, মোরওভার, ফার্দারমোর। তার মানে ডিউরিং দিয়ে আমরা বুঝতে পারছি একটা সময়কে ইন্ডিকেট করবে। ডিউরিং দ্য ড্রাই সিজন। দ্য ড্রাই সিজন মানে কি? শুকনা মৌসুম। সিজন মানে কি? মৌসুম বা একটা সময়। ড্রাই মানে শুকনা। শুকনা সময়ে বা খরা মৌসুমে ফর মানে আমরা জানি কারণ, কোন কিছুর কারণ বোঝা, বা এর প্রপার মিনিং হচ্ছে জন্য। ফর ড্রিঙ্কিং, কিসের জন্য? পান করার জন্য। ব্যাথিং মানে গোসল করা। আমি বলেছিলাম টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পরে যে ভার্বগুলো হয়, ভার্বগুলোর সাথে সবসময় আইএনজি ফর্ম হয়, মানে কন্টিনিউয়াস ফর্ম হয়। তারপর ওয়াটার হয়ে গেছে ওয়াটারিং, অ্যানিমেলস অ্যান্ড ইরিগেশন। এখন যদি আমি সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ি প্রথম থেকে, এটা শুরু হয়েছিল ডিউরিং থেকে, শেষ হয়েছে ইরিগেশন। দেখুন, খুব বড় একটা সেন্টেন্স, বাট কত সহজে আমরা এর অর্থটা বা মেইন মেসেজটা বুঝতে পারি। আমরা শুধু ফোকাস দেব সাবজেক্ট এবং ভার্বের উপর, তাহলে আমরা মেইন মেসেজটা খুঁজে পাবো এই সেন্টেন্সের। এখানে প্রথম একটা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ ইউজ করেছে, যেটা সবসময় করে রাইটাররা। দ্য ইনহ্যাবিটেন্টস, বাসিন্দারা। কোন জায়গার বাসিন্দারা সেটা মুখ্য বিষয় না, বাসিন্দারা এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। ডেভেলপড, উন্নত করেছিল বা তৈরি করেছিল কি? আ মেথড। তার মানে বাসিন্দারা একটা মেথড তৈরি করেছিল বা খুঁজে বের করেছিল। কোন অঞ্চলের মানুষ? গুজরাট এবং রাজস্থান, যেটা ইন্ডিয়ায় অবস্থিত। আর এই মেথডটা কিসের জন্য ওনারা আবিষ্কার করেছিল? গেইনিং অ্যাক্সেস টু ক্লিন ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার, মানে মাটির নিচের পানি অর্জন করার জন্য বা নিয়ে আসার জন্য। কোন সময়ে? ডিউরিং দ্য ড্রাই সিজন, শুকনা মৌসুমে। কি করার জন্য? ফর ড্রিঙ্কিং, পান করার জন্য। ব্যাথিং, গোসল করার জন্য। ওয়াটারিং অ্যানিমেলস, পশু পাখিদের বা লাইভস্টক আছে যেগুলো, সেগুলোকে পানি দিতে বা তাদের গোসল করতে বা তাদের খাবার প্রস্তুত করতে। অ্যান্ড ইরিগেশন, সেচ দিতে বা কৃষিকাজে। তো এই হচ্ছে মেইন মেসেজটা এই পুরো সেন্টেন্সের। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এটা কত বড় একটা সেন্টেন্স, বাট কত সহজেই আমরা এর মিনিংটা বুঝতে পারবো যদি আমরা ফ্রেজ বাই ফ্রেজ বা প্রিপোজিশন টু প্রিপোজিশন পড়ি এবং সাবজেক্ট এবং ভার্ব যদি আমরা খুঁজে বের করতে পারি। সেকেন্ড সেন্টেন্সে কি বলছে একটু দেখুন। হাউএভার, একটা লিঙ্কার বা কনজাংশন হাউএভার দিয়ে শুরু করেছে। হাউএভার কখন হয়? যখন বিপরীত কোনো একটা তথ্য আমরা দিতে চাই বা বিপরীত একটা কথা বলতে চাই, তখন হাউএভার হয়। বা অন্য কোনো টপিকে যদি কথা বলি, তো আমরা একটু দেখে নিই লিঙ্কারটা হাউএভারের। তো আমি কিছুক্ষণ আগে আপনাদের এটা দেখিয়েছি, কন্ট্রাস্ট, বিপরীত কোনো কিছু শেয়ার করার জন্য আমরা এই লিঙ্কারগুলো ইউজ করতে পারি। কিন্তু বাট এবং হাউএভারের মধ্যে একটু ডিফারেন্স আছে। বাটটা শুধুমাত্র ব্যবহার করা হয় বিপরীত কোনো স্টেটমেন্ট দিতে। আপনি যদি বাটের আগে কোনো পজিটিভ কথা বলেন, বাটের পরে নেগেটিভ কথা বলতে হবে। বাটের আগে যদি নেগেটিভ কথা বলেন, তাহলে বাটের পরে পজিটিভ কথা বলতে হয়। হাউএভারের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ব্যাপারই আসে। তার সাথে সাথে আপনি যদি এডিশনাল কোনো একটা কথা অ্যাড করতে চান, নতুন একটা কথা যদি যোগ করতে চান, সেই ক্ষেত্রে আপনি হাউএভার ব্যবহার করতে পারেন। হাউএভারের অর্থ হচ্ছে যাই হোক। এখানে বলছে হাউএভার দ্য সিগনিফিকেন্স অফ দিস ইনভেনশন। আমরা জানি দ্য সিগনিফিকেন্স মানে কি? এর গুরুত্ব বা এর তাৎপর্য কিসের? অফ দ্য ইনভেনশন। দেখুন, এভাবে প্রিপোজিশন টু প্রিপোজিশন আমরা পড়ব। ইনভেনশন মানে আবিষ্কার, ইনভেনশন মানে আবিষ্কার। তার মানে কি? গুরুত্ব
কিসের? আবিষ্কারের গুরুত্ব। এখন এখানে একটা দাগ দিয়েছে, আমি আগেও বলেছিলাম, এটা হচ্ছে ড্যাশ, এটা একটা পাংচুয়েশন। এটাকে আমরা বলতে পারি এম ড্যাশ। ড্যাশ দুই ধরনের থাকে, এন ড্যাশ যেটা একটু ছোট হয় আর এম ড্যাশটা তার চেয়ে একটু বড় হয়। যদি দেখেন কোনো একটা নাউন, এমন একটা নাউনের পরে এমন ড্যাশ থাকে, তার মানে বলে দিবে এটা কি ব্যাপারে কথা বলছে। যেহেতু এখানে বলছি দিস ইনভেনশন, তার মানে কি এই এম ড্যাশ গুলো বলে দেয় কি ব্যাপারে কথা বলতে যাচ্ছে। যেহেতু এটা একটা দিস, একটা প্রোনাউন, দিস ইনভেনশন, এখন কোন ইনভেনশনের কথা বলছে, তারপর বলে দিবে দ্য স্টেপওয়েল। তার মানে স্টেপওয়েলস হচ্ছে একটা ইনভেনশন, আবিষ্কার, যেটা ওনারা আবিষ্কার করেছিল, এই মানুষগুলো আবিষ্কার করেছিল। দেখুন এরপরে আবার সেই ড্যাশ দিয়েছে, এম ড্যাশ। তার মানে কি স্টেপওয়েলস এর ব্যাপারে আবার কথা বলবে। প্রথমে কাকে নিয়ে কথা বললো? দ্য ইনভেনশন। ইনভেনশনটা কি? স্টেপওয়েলস। এখন স্টেপওয়েলস এর পরে ড্যাশ দিয়েছে, এম ড্যাশ, তার মানে স্টেপওয়েলস নিয়ে একটু কথা বলবে। এখানে বলছে গোজ। যেহেতু এখানে স্টেপওয়েল সিঙ্গুলার ফর্ম, দ্য স্টেপওয়েল, স্টেপওয়েলটি, এখানে প্লুরাল নয়, এটা প্লুরাল নয়, এখানে কিন্তু প্লুরাল দিয়েছিল স্টেপওয়েলস, তারপর এখানে প্লুরাল দিয়েছিল স্টেপওয়েলস, এর জন্য এর প্রোনাউন হিসেবে এখানে দিজ হয়েছিল। বাট এখানে যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে, তাই এটা গো না হয়ে গোজ হয়ে গেল। দ্য স্টেপওয়েল গোজ বিয়ন্ড ইটস ইউটিলিটেরিয়ান অ্যাপ্লিকেশন। এটা একটা ফ্রেজ, গো বিয়ন্ড ইটস ইউটিলিটেরিয়ান অ্যাপ্লিকেশন। আগে আমাদের একটা বেসিক ব্যাপার বোঝা দরকার, ইটস বলতে কি বোঝাচ্ছে? এটা কি ITS ইট ইজ, নাকি ইটস অন্য কিছু? অবশ্যই ইটস অন্য কিছু। এখানে আমি লিখে দিয়েছিলাম ইটস। যখন ইটের পর অ্যাস হয়, মাঝখানে কোনো এমন কোলন থাকে না, তখন এটা পসেসিভ প্রোনাউন। এটা একটা প্রোনাউন, কোনো কিছুর কে বোঝায়, কোনো নাউনকে ইন্ডিকেট করে। তার মানে গোস বিয়ন্ড ইটস বলতে এই স্টেপওয়েলসকেই বোঝাচ্ছে। আমরা জানি সবসময় প্রোনাউনের আগে নাউনটা থাকে, তার মানে ইটস বলতে বোঝাচ্ছে দ্য স্টেপওয়েল। গোস বিয়ন্ড, বিয়ন্ড বলতে কোনো কিছু অতিক্রম করে যাওয়া। ইটস ইউটিলিটেরিয়ান অ্যাপ্লিকেশন, এই ফ্রেজটা দ্বারা বোঝায় এই স্টেপওয়েলসটা শুধুমাত্র এই কাজগুলোতেই ব্যবহার করা হয় না, ড্রিঙ্কিং, ব্যাথিং, ওয়াটারিং অ্যানিমেলস, ইরিগেশন, এই গুরুত্বপূর্ণ কাজগুলোতেই ব্যবহার করা হয় না। এটার কার্যকারিতা অনেক, যেমন এটা একটা আর্কিটেকচার হিসেবেও সমাদৃত, ফোর্ড হিসেবে সমাদৃত, এটার কারুকার্যর জন্য খুব প্রশংসিত। তার মানে এটা একদিক দিয়ে যেমন আমাদের ব্যবহারের জন্য ইফেক্টিভ, আমরা পানি সঞ্চয় করতে পারি, সে পানি আমরা ব্যবহার করতে পারি, তার পাশাপাশি মানুষকে আকৃষ্ট করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে এটার দুইটা দিক বোঝাচ্ছে। তার মানে একটু খেয়াল করে দেখুন, হাওয়ার, বাট সবসময় বিপরীত কথা বলে। এখানে হাওয়ার ব্যবহার করার উদ্দেশ্য এটাই ছিল, যেহেতু এখানে স্টেপওয়েলস এর কার্যকারিতা যেমন ড্রিঙ্কিং ওয়াটার, ব্যাথিং, ওয়াটারিং অ্যানিমেলস, ইরিগেশন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিল। এখন এটার যে আরো একটা ভালো দিক আছে, এটা যে একটা সুন্দর একটা জিনিস মানুষকে আকৃষ্ট করে, এই ব্যাপারটা বোঝানোর জন্য, এই বিপরীত দিকটা বোঝানোর জন্যই এখানে হাওয়ার কনজাংশনটা ইউজ করা হয়েছে। তো আমরা বুঝতে পারছি একটা রিডিং এর অর্থ বোঝার জন্য এই 5টা স্ট্র্যাটেজি কতটা গুরুত্বপূর্ণ। আমি ইতোমধ্যে যে রিডিংটা পড়িয়েছি আপনাদের, এই রিডিং পড়তে যে 5টা জিনিসই ইকুয়ালি আমাদের দরকার হয়েছে। সাবজেক্ট এবং ভার্ব খোঁজা, ফ্রেজেসটা বোঝা আমাদের, তার পাশাপাশি ফ্রেজ বাই ফ্রেজ পড়া বা প্রিপোজিশন টু প্রিপোজিশন পড়া। এই যে প্রিপোজিশনের মাঝখানে যে বাক্যাংশটা আছে, এটাই হচ্ছে এক একটা ফ্রেজ। সো এরকম অনেকগুলো ফ্রেজ মিলেই আমাদের একটি বাক্য, একটি পূর্ণাঙ্গ বাক্য গঠিত হয়। তোমাদের প্রিপোজিশনগুলো বুঝতে হবে। প্রিপোজিশনে এগুলো, এখানে অনেকগুলো প্রিপোজিশন আছে, আমি এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছি। তার পাশাপাশি আমাদের দরকার লিঙ্কিং ওয়ার্ডস, বাট, হাউএভার অ্যান্ড মোরএভার, আর অনেক লিঙ্কিং ওয়ার্ডস আছে। প্রনাউন আমাদের জানা দরকার, কোন প্রনাউন কোনটাকে ইন্ডিকেট করছে, হি দ্বারা কি বোঝাচ্ছে, শি দ্বারা কি বোঝাচ্ছে, হি এবং শি বা এই প্রনাউনগুলো কোন নাউনটাকে ইন্ডিকেট করছে, এটা আমাদের বোঝা লাগবে। সো এই 5টা ব্যাপার যদি আমরা একত্রিত করে পড়তে পারি, তাহলে যে কোনো ধরনের রিডিং আমরা খুব সহজেই সলভ করতে পারবো। রিডিং এর মেইন কোর ইনফরমেশনটা আমরা
সহজেই বুঝতে পারবো। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে বা কোন জায়গায় আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।